শুভ নববর্ষ 2025। নতুন বছরে নতুন মোড়কে গল্প নিয়ে আমরা হাজির। আসুন পাড়ি জমাই গল্পের এক আশ্চর্য জগতে, আর ধরা দিই শব্দ, সম্পর্ক, ঘটনাবলীর এক অভূতপূর্ব মায়া জালে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। নতুন বছরে গল্প একান্তের প্রথম নিবেদন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বিলাত ফেরতের বিপদ অবলম্বনে গল্প পত্র বিভ্রাট। গল্পটি শুনতে শুনতে গল্প একান্তে সাবস্ক্রাইব করুন। প্রতিটি গল্পে মতামত জানিয়ে পাশে থাকুন, কারণ আপনারা পাশে থাকলেই এই যাত্রা হবে আরও সুন্দর, আরও সমৃদ্ধ। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক আজকের গল্প। সুপ্রভা মেয়েটিকে ঠিক সুন্দরী বলা যায় না। তাহার বর্ণ উজ্জ্বল শ্যাম, তবে মুখচক্ষুর গঠন অনিন্দনীয়, আর সে গঠনে বেশ একটা কমনীয় ভাব আছে। বয়সে ৮৮ বৎসর। তাহার পিতা বাবু অতুলচন্দ্র রায় একজন বিখ্যাত ব্রাহ্ম, বর্তমান সময়ে আলিপুরের সাবজাজ। ভবানীপুর বকুলবাগান গলিতে তাহার বসত বাটি। ৪ বৎসর পূর্বে সুপ্রভা ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছিল। আত্মীয় বন্ধুগণ সে সময় সকলেই মনে করিয়াছিলেন সুপ্রভা এইবার বেথুন কলেজে ভর্তি হইবে এবং ক্রমে ক্রমে BA MA পাশ করিবে। কিন্তু তাহার পিতা বলিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পাশ করা পণ্ডশ্রম মাত্র, উহাতে রীতিমতো বিদ্যা শিক্ষা হয় না, উল্টা স্বাস্থ্যভঙ্গ হইয়া যায়। তাহার মতেই যে হোম স্টাডি আসল স্টাডি, সুতরাং তিনি কন্যাকে কলেজে দিলেন না। লোকে পরোক্ষে বলিল, রায় মহাশয় ব্যয়বাহুল্য ভয়েই এই অপকর্মটি করিলেন। যাহা হোক, সুপ্রভা এই ৪ বৎসর ঘরে বসিয়া অনেক ইংরাজি গ্রন্থ পাঠ করিয়াছে, যদিও তাহার ১৫ আনা অংশ উপন্যাস। পিতার একমাত্র আদরিণী কন্যা বলিয়া সুপ্রভা বড় অভিমানী। তাহার একটি কুকুর আছে, সেটির নাম বিমলা রানী, বা সংক্ষেপে বিমি। সুপ্রভা তাহার সহিত এমনভাবে কথাবার্তা করে যেন সে মানবী। তাহার সমস্ত মনের কথা বিমির সহিত। সুপ্রভা মনে করে অন্যান্য পশুপক্ষীর ন্যায় বিমিও অন্তর্যামী, তবে কথা কহিতে পারে না, এই যা। আসল কথাটাই এখনো বলা হয় নাই। নব্য ব্যারিস্টার শ্রীযুক্ত প্রকাশচন্দ্র চৌধুরীর সহিত সুপ্রভার বিবাহ। বৎসর ২-৩ হইল প্রকাশ বিলাত হইতে ফিরিয়াছে, এবং ইতিমধ্যে তাহার কিছু প্র্যাকটিসও জমিয়া গিয়াছে। হাইকোর্টের নিকট প্রকাশ চেম্বার ভাড়া লইয়াছে, সেইখানেই তাহার আফিস এবং সেইখানেই বাসস্থান। অপরাহ্নকাল। দ্বিতলের একটি সুসজ্জিত কক্ষে পিয়ানোর নিকট বসিয়া সুপ্রভা একটি নূতন সঙ্গীত অভ্যাস করিতেছিল। তাহার মা আজ সন্ধ্যার সময় প্রকাশকে আহারের নিমন্ত্রণ করিয়াছেন। প্রকাশ আসিলে সুপ্রভা আজ এই গানটি গাহিবে। বলা বাহুল্য, নিমন্ত্রণে এবং অনিমন্ত্রণে প্রকাশ প্রায়ই আসে। ১ মাস পরে শুভবিবাহের দিন স্থির হইয়াছে। বালিগঞ্জে একটি ছোট বাড়িও ঠিক হইয়াছে। বিবাহ হইলে নবদম্পতি সেইখানে বসতি করিবে। পিয়ানো বাজিতে লাগিল, গানের মহলা চলিতেছে। শ্রোতা একমাত্র বিমি। পশ্চাতের 2 পদের উপর উচ্চ হইয়া বসিয়া ঊর্ধ্বকর্ণে নিপুণ সমালোচকের মতো বিমি গান শুনিতেছে। মাঝে মাঝে তাহার কান দুটি কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে।
মানব ভাষায় এ কর্ণকম্পনের অনুবাদ সম্ভবত, বা কি চমৎকার। এমন সময় বহিরঙ্গনে একটি গাড়ি প্রবেশ করিবার শব্দ উঠিল। 1 মিনিট পরে সোনার চশমাধারিণী 300 বর্ষীয়া একজন মহিলা মরক্কো চামড়ার একটি ছোট পেগি ব্যাগ হাতে করিয়া প্রবেশ করিলেন। তাহাকে দেখিবা মাত্র সুপ্রভা উঠিয়া দাঁড়াইয়া সহাস্য মুখে বলিল, মিস মল্লিক, আসুন আসুন, অনেক দিন পরে যে। বিমি তাহাকে দেখিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। সঙ্গীতে বাধা পড়িল বলিয়াই তাহার রাগ, অথবা অন্তর্যামী হওয়াতে অন্য কোনো বার তাহার মনে উপস্থিত হইয়াছিল, বলা যায় না। কুকুরের গায়ে এক থাবড়া মারিয়া সুপ্রভা বলিল, কি অভদ্র তুই, চুপ কর। মিস মল্লিক মুখখানি গম্ভীর ও বিষণ্ণ করিয়া বলিলেন, মা কোথা? ভিতরে আছেন। মল্লিক তাহাকে হাত দিয়া ঠেলিয়া বলিলেন, তুই আসিস নে, মিসেস রায়ের সঙ্গে আমার কথা আছে। তাহার ভাবভঙ্গি দেখিয়া সুপ্রভা শঙ্কিত হইল, বলিল, কেন, কি হয়েছে? মিস মল্লিক উত্তর না করিয়া পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করিলেন। সুপ্রভা কুকুরের মুখখানি ধরিয়া নাড়িতে নাড়িতে বলিতে লাগিল, বিমি, কি হয়েছে রে? আমাকে যেতে দিল না কেন? কি কথা বলতো? আমার বিষয়ে কোনো কথা নাকি? যদি তাই হয় তবে ন্যাজ নাড়, নয়তো ন্যাজ নাড়িস নে। বিমি আদরে গলিয়া গিয়া সোফার উপর কাত হইয়া শুইয়া পড়িল। সম্মুখের পদদ্বয় দিয়া সুপ্রভার হাতখানি আটকাইয়া তাহার সুকুমার অঙ্গুলিগুলিতে মৃদু মৃদু দংশন করিতে লাগিল। সঙ্গে সঙ্গে তার লাঙুল আন্দোলিত হইয়া সোফার উপর বিচিত্র চটপটা ধ্বনি সৃজন করিল। তুই তো সব জানিস। কখনো নয়। বলিতে বলিতে সুপ্রভা কুকুরকে কাতাকুতু দিতে লাগিল। তাহাতে বিমলা রানীর লাঙ্গুল আন্দোলন কিছুমাত্র হ্রাস হইল না। ভিতরে একটি শয়নকক্ষের খোলা জানালার কাছে সুপ্রভার মাতা চেয়ারে বসিয়াছিলেন। দাসী তাহার আলুলায়িত কেশদাম হস্তে লইয়া তাহার মধ্যে চিরুনি সঞ্চালন করিতেছিল। পার্শ্বে মর্মর মণ্ডিত একখানি ছোট গোল টেবিলের উপর এক শিশি সুগন্ধি তৈল রক্ষিত। প্রবেশদ্বারে পর্দা ফেলা ছিল। বাহিরে দাঁড়াইয়া মিস মল্লিক বলিলেন, আসতে পারি? কণ্ঠস্বর চিনিয়া গৃহিণী বলিলেন, কে, সরোজু? এসো। মিস মল্লিক প্রবেশ করিয়া গৃহিণীকে নমস্কার করিয়া একখানি চেয়ার টানিয়া কাছে বসিলেন। তারপর সরোজু, অনেক দিন এদিকে আসনি যে, সব খবর ভালো তো? অন্যদিকে চাহিয়া বিষণ্ণ স্বরে মিস মল্লিক বলিলেন, ভালো নয়। কেন, কি হয়েছে? সরোজু মুহূর্তকাল নীরব থাকিয়া ইংরাজিতে বলিলেন, আপনার দাসীকে অন্যত্র যাইতে বলুন। আজ্ঞানুসারে দাসী কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইল। গৃহিণী তখন বলিলেন, কি হয়েছে সরোজু, ব্যাপার কি? সুপ্রভার সঙ্গে প্রকাশের বিয়ে কি স্থির? স্থির বই কি, 1 মাস পরে দিন স্থির হয়েছে। কেন বলো দেখি? গৃহিণীর কণ্ঠস্বর শঙ্কাকুল। ব্যাগের কোমল হাতলটি অঙ্গুলির দ্বারা মুচড়াইতে মুচড়াইতে সরোজু বলিলেন, বড় খারাপ সংবাদ নিয়ে এসেছি মিসেস রায়, আমায় মাফ করবেন। এ বিয়ে হতে পারে না, ভেঙে দিতে হবে। এই কথা শুনিয়া গৃহিণীর মুখ শুকাইয়া গেল। কম্পিত স্বরে তিনি বলিলেন, বিয়ে ভেঙে দিতে হবে?
কি সর্বনাশ! কেন, কি হয়েছে? মুখখানি নত করিয়া মিস মল্লিক ধীরে ধীরে বলিলেন, প্রকাশ বিলাতে বিয়ে করে এসেছে। প্রকাশ বিয়ে করে এসেছে? বলো কি? তাও কি হতে পারে? অসম্ভব। প্রকাশকে আমরা বরাবর বেশ ভালো ধার্মিক ছেলে বলেই জানি। সে কি আমাদের এমন করে ঠকাবে? না না, এ কথা বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই কোনো শত্রুতে এ কথা রটনা করেছে। কে বলেছে বলো তো? কেউ বলেনি মিসেস রায়, দুর্ভাগ্যবশত আমি নিজেই আবিষ্কার করেছি। আবিষ্কার করেছ? তুমি কি করে আবিষ্কার করলে? সরজু তখন ধীরে ধীরে পেগি ব্যাগটি খুলিয়া একখানি চিঠি বাহির করিয়া মিসেস রায়ের হস্তে দিলেন। খামখানির উপরিভাগে মোটা অক্ষরে লেখা আছে, উইলিয়াম হোয়াইটলি লিমিটেড। তাহার নিম্নে একটা মোটা কষি, মধ্যস্থলে টাইপরাইটিং অক্ষরে লেখা আছে, মিসেস P.C. চৌধুরী, 126 অ্যাডলেড রোড, হ্যাম্পস্টেড। যথাস্থানে একখানি লাল পেনি স্ট্যাম্প আছে, তাহাতে পোস্ট অফিসের ছাপ। কম্পিত হস্তে গৃহিণী খাম হইতে পত্রখানি মোচন করিলেন। ভিতরে ছাপা ও টাইপরাইটিং অক্ষরে লেখা যাহা ছিল, তাহার অবিকল অনুবাদ এই, উইলিয়াম হোয়াইটলি লিমিটেড, ধোপা বিভাগ, ওয়েস্টবোর্ন গ্রোভ, লন্ডন, 26 জানুয়ারি 1908। প্রিয় মহাশয়া, আপনার কল্যকার তারিখের পত্রের উত্তরে আমি দুঃখের সহিত জানাইতেছি যে আপনার একখানি রুমাল অনবধানতাবশত গতবারে ধোলাই কাপড়ের সঙ্গে পাঠানো হয় নাই। এ সপ্তাহের কাপড়ের সঙ্গে সেখানি যাইবে। আশা করি ত্রুটি মার্জনা করিবেন। আপনার বিশ্বস্তভাবে উইলিয়াম হোয়াইটলি লিমিটেড, P.C. চৌধুরী, 126 অ্যাডলেড রোড, হ্যাম্পস্টেড। পত্রখানি দুইবার পড়িয়া গৃহিণী বলিলেন, হে কোন P.C. চৌধুরী? এ চিঠি তুমি কোথায় পেলে? আমার ভাই প্রকাশের চেম্বার থেকে আমার পড়বার জন্য একখানা উপন্যাস চেয়ে এনেছিল। সেই বইয়ের মধ্যে এই চিঠি পেয়েছি। শুনিয়া মিসেস রায় নিস্তব্ধভাবে বসিয়া রহিলেন। সরজু বলিতে লাগিলেন, কাল বিকেলে বইখানা এনে দিয়েছিল, কাল আর দেখবার অবসর পাইনি। আজ দুপুরবেলা বই খুলে দেখি এই চিঠি তার মধ্যে। শিরোনামা পড়েই চমকে গেলাম। ভাবলাম, কি ভয়ানক! বিলাতে একজন মিসেস P.C. চৌধুরী ছিল। প্রথমে মনে হলো শিরোনামায় হয়তো ভুলে মিসেস লিখেছে। চিঠি খুলে পড়লেই হয়তো সন্দেহ ভঞ্জন হয়ে যাবে। আবার ভাবলুম, ভুলই হোক আর যাই হোক, পরের চিঠি পড়বার আমার অধিকার কি? তখন আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, প্রকাশের সঙ্গে সুপ্রভার যখন বিয়ের কথা হয়েছে, তখন এ বিষয়ে অনুসন্ধান করবার অধিকার তোমার আছে। ভেবে দেখলাম কথাটা ঠিক। যদি বাস্তবিকই প্রকাশ বিলাতে বিয়ে করে এসে থাকে, তবে সুপ্রভার সঙ্গে তো তার আর কোনো মতেই বিয়ে হতে পারে না। আর যদি সে স্ত্রীকে পরিত্যাগ করেও এসে থাকে, তা হলেও নয়, কারণ ব্রাহ্ম সমাজে দ্বৈত বিবাহের পাপ ঢুকে পড়বে। এ তো কোনো মতেই হতে দেওয়া উচিত নয়। এ চিঠি দেখা শুধু আমার অধিকার নয়, কর্তব্য কর্ম। সমাজের কাছে আমি দায়ী। এই রকম 7-5 ভেবে চিঠিখানা খুলে পড়লাম। সন্দেহ ঘুচে গেল। লিখতে ভুল একবার হতে পারে, 3 বার ভুল হয় না। ভিতরেও রয়েছে মিসেস, আবার প্রিয় মহাশয়াও লেখা আছে। গৃহিণী কষ্টে কথা কহিলেন। বলিলেন, আচ্ছা, তুমি যা বলছো যদি তাই হতো, তাহলে
সে স্ত্রীলোকের যেটা নিজের নাম, যেমন নেলি কি জেসি, তাই তো থাকতো। মিসেস পিসি লিখলে কেন? সধবা স্ত্রীলোককে স্বামীর নামের আদ্যাক্ষর দিয়ে লেখাই নিয়ম। মিসেস নেলি চৌধুরী লিখলে বোঝাতো যে সে বিধবা স্ত্রীলোক। কেন, আমাদের দেশে মিসেস সরোজিনী গুপ্ত, মিসেস প্রভাবতী ঘোষ এরকম তো লেখে, তারা তো সধবা। সরোজু বিজ্ঞভাবে বলিলেন, ওরকম লেখা ভুল, আমি বাবার কাছে শুনেছি। সরোজুর পিতা একজন বিলাত প্রত্যাগত ডাক্তার, সুতরাং আর কথা চলিল না। গৃহিণী একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, পৃথিবীতে কাউকে বিশ্বাস করবার জো নেই। মেয়ের জন্যে মনের মতন পাত্র পাওয়া আমাদের সমাজে যে কত শক্ত তা তো দেখছ। আশা করেছিলাম সুপ্রভার একটা ব্যবস্থা হলো, কিন্তু সবই পণ্ড হয়ে গেল। বলিতে বলিতে তাহার চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া আসিল। ইহা দেখিয়া সরোজু উঠিয়া বলিলেন, আমি এখন আসি, চিঠিখানা রেখে যাব কি? রাখো। সরোজু চিঠিখানা টেবিলের উপর রাখিলেন। গৃহিণী দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, এ কথা আর কাউকে বলেছ কি? না, এখনো বলিনি। সরোজুর হাত দুটি ধরিয়া গৃহিণী বলিলেন, দেখো, এখন আর কারু কাছে এ কথা প্রকাশ করো না। বেশ, আমি কাউকে বলবো না। আমার যা কর্তব্য আমি তা করলাম। এখন আপনাদের কর্তব্য সম্বন্ধে আপনারা বিবেচনা করুন। তবে একটা কথা বলে রাখি, সে স্ত্রীকে তো ত্যাগই করেছে, অথবা সেসব চুকে গেছে, এইসব মনে করে যদি তার সঙ্গে সুপ্রভার বিবাহ দেবার চেষ্টা করেন, তাহলে এ কথা আমায় প্রকাশ করতেই হবে। ব্রাহ্ম সমাজের আদর্শ আমি কোনো মতেই ক্ষুণ্ণ হতে দেব না, বন্ধুত্বের খাতিরেও নয়। নমস্কার। বলিয়া মিসেস মল্লিক প্রস্থান করিলেন। অল্পক্ষণ পরেই সুপ্রভা আসিয়া প্রবেশ করিল। দেখিল জননী কাষ্ঠপুত্তলিকার মতো নিষ্পন্দভাবে বসিয়া। তাহার চক্ষু দুইটি হইতে ক্রোধ, ঘৃণা ও বিরক্তি উছলিয়া পড়িতেছে। কি হয়েছে মা? বলিয়া সুপ্রভা পার্শ্বস্থিত টেবিল হইতে পত্রখানি উঠাইয়া লইল। ঠিকানা পড়িয়া বলিয়া উঠিল, এ কি মা, দেখব? দেখো। পত্র খুলিয়া পাঠ করিয়া সুপ্রভা বলিল, এ কি মা? মা বলিলেন, প্রকাশের সঙ্গে তোমার বিয়ে হতে পারবে না, সে বিলাতে বিয়ে করে এসেছে। সুপ্রভা পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিল। ডাকঘরের ছাপ তারিখ দেখিল। তারপর চিঠিখানি সজোরে মেঝের উপর আছড়াইয়া ফেলিয়া চক্ষে অঞ্চল দিয়া দ্রুত বেগে নিজ শয়নকক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। 1 ঘণ্টা পরে অতুলবাবুর একজন ভ্রাতুষ্পুত্র সন্তোষচন্দ্র বাবু আসিয়া দর্শন দিলেন। ইনি একজন নব্য ব্রাহ্ম। নীতি ও ধর্মাচরণ সম্বন্ধে কাহারও তিলমাত্র শিথিলতা দেখিলে ক্ষিপ্ত হইয়া ওঠেন এবং বিশেষ করিয়া বিলাত ফেরত যুবকগণের উপরে একেবারে খড়গহস্ত। সন্তোষবাবু আসিয়াই ক্ষুল্লতাত পত্নীর শোচনীয় অবস্থা লক্ষ্য করিলেন। জিজ্ঞাসা করিলেন, সুপ্রভা কোথা? শুয়ে আছে। এখন শুয়ে? কেন, অসুখ করেছে নাকি? না। তবে ব্যাপার কি কাকিমা? তোমার চেহারাই বা এরকম হয়ে গেল কেন? কেঁদেছ? তোমার চোখ লাল হয়ে উঠেছে, ফুলেছে, কি হয়েছে বলো তো?
বিশেষ অনিচ্ছা সত্ত্বেও গৃহিণী তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন। পত্র পড়িয়া চেয়ারের পিঠে হেলান দিয়া দুই চক্ষু ঊর্ধ্বে তুলিয়া সন্তোষবাবু বলিলেন, আমি তো গোড়া থেকেই জানি একটা ব্যাঘাত হবেই হবে। তোমরা যে বিলেত ফেরত বলে একেবারে অজ্ঞান হলে। বিলাত ফেরতরা কি সহজ লোক? এমন অপকর্ম নেই যা তারা বিলাতে গিয়ে করে না। আর এখানে ফিরে এসেই বা কি? শাস্ত্রী মহাশয় ডক্টর ন্যান্ডের যে চিত্র এঁকেছেন তা পড়েও তো লোকের চৈতন্য হলো না। আর ব্রাহ্ম সমাজের মেয়েদের যে কি রোগ হয়েছে, বিলাত ফেরত নইলে তাদের পছন্দই হয় না। কেন রে বাপু, যারা বিলাত যায়নি তারা কি মানুষ নয়? আসল কথা কি জানো, বিলাত ফেরতের স্ত্রী হলে বেয়ারা, খানসামা সবাই মেম সাহেব বলে ডাকবে, যে মা ঠাকরুন বলে ডাকলে যেন ওদের গায়ে জ্বর আসে, একেবারে অসহ্য। তা মেয়েদেরই বা দোষ দেব কি? হে কালের, এ যুগের দোষ। বাহ্য চাকচিক্য দেখেই সকলে মোহিত, ভিতরটায় পদার্থ কিছু আছে কিনা তা কেউ খোঁজও নেয় না। তা এ চিঠি তোমার হাতে পড়ল কি করে? প্রকাশের চেম্বার থেকে একখানা বই কোনো লোক পড়তে নিয়ে যায়, সে বইয়ের মধ্যে চিঠিটা ছিল। আচ্ছা, তোমার কি মনে হয় সত্যই প্রকাশ বিলাতে বিয়ে করে এসেছে? সন্তোষবাবু পত্রখানি আবার পাঠ করিলেন। শেষে বলিলেন, প্রমাণ তো অকাট্য। কিন্তু আচ্ছা, এও তো হতে পারে বিলাতে হয়তো বিয়ে করেছিল, সে স্ত্রী মরে গেছে। সন্তোষবাবু উত্তেজিত স্বরে বলিলেন, তা যদি হতো তাহলে প্রকাশও কথা লুকোবে কেন? তাহলে স্পষ্টই বলতো, বিলাতে আমি বিবাহ করেছিলাম বটে, কিন্তু এখন আমি বিপত্নিক। বেশ বোঝা যাচ্ছে সেখানে বিবাহ করেছিল, তারপর নিজের ভুল বুঝতে পেরেছে। ভেবে দেখেছে সে স্ত্রীকে এদেশে নিয়ে এলে লাঞ্ছনার সীমা থাকবে না। হ্যাঁকে নতুন ব্যারিস্টার, পৈতৃক বিষয় সম্পত্তিও তেমন কিছু নেই। মেম সাহেবের গাউনের বিল শুদ্ধে শুদ্ধেই দেউলে হয়ে যাবে, তাই তাকে ফেলে চলে এসেছে। কত লোক এমন করেছে, শুধুই কি প্রকাশ? রবিবাবুর প্রায়শ্চিত্ত গল্প পড়নি? প্রকাশ যাকে বিয়ে করেছিল সে হয়তো গরিবের মেয়ে। মিসেস অনাথ বন্ধু সরকারের মতো 7 সমুদ্র পার হয়ে এসে হাজির হতে পারবে না, তাই সুযোগ বুঝে নিশ্চিন্ত মনে শটকান দিয়েছে। উফ, কি ভয়ানক কথা, কি বিশ্বাসঘাতকতা! সে হতভাগিনীর এখন উপায় কি হয়েছে তা ভগবানই জানেন। হয়তো দুটি একটি ছেলে মেয়ে শুদ্ধ তাকে ভাসিয়ে দিয়ে এসেছে। কি ঘোর অধর্ম! দুইজনে কিয়ৎক্ষণ নীরবে বসিয়া রহিলেন। ভৃত্য চা আনিয়া দিল। সে কক্ষের প্রান্তে সুপ্রভার শয়নকক্ষের রুদ্ধদ্বারের বাহিরে বিমি শুইয়াছিল। চা পানের সময় বিমি প্রতিদিন হাজির থাকে, 2-1খানা বিস্কুট পায়। আজ তাহাকে নিকটে না দেখিয়া সন্তোষবাবু একখানা বিস্কুট হাতে তুলিয়া ডাকিলেন, বিমি রে, বিমি। বিমি সেইখানে শুইয়া লাঙ্গুল নাড়িল, কিন্তু আসিল না। বিস্কুটের প্রতি তাহার এতাদৃশ্য উদাসীন্য পূর্বে কখনো দেখা যায় নাই। চা পান করিতে করিতে সন্তোষবাবু জিজ্ঞাসা করিলেন, কাকামশায় এখনো এলেন না? গৃহিণী বলিলেন, আজ তার আসতে দেরি হবে। কাছারির পর কলকাতায় গেছেন, একটা কি সভা আছে। সন্তোষবাবুর চা পান শেষ হইলে গৃহিণী বলিলেন, তুমি একটু বসো, আমি সুপ্রভাকে দেখি। না কাকিমা, সুপ্রভাকে এখন অনুতাপ করতে দাও, তাতে ওর অনেক উপকার হবে। গৃহিণী বলিলেন, অনুতাপ করবে কেন? ওর কি অপরাধ? আহা, বাছা কেঁদে কেঁদে সারা হচ্ছে, আমি গিয়ে ওকে ওঠাই। সন্তোষ দাঁড়াইয়া বলিলেন, আমি আর বসবো না, যাই, কাল এসে কাকামশায়ের সঙ্গে দেখা করব ক্ষণ।
না সন্তোষ, তুমি বসো। আজ আবার একটা ভারী মুশকিল হয়েছে। প্রকাশকে ডিনারে নেমন্তন্ন করেছিলাম, সে হয়তো এখনই এসে পড়বে। আমার যেরকম মনের অবস্থা, আমি তার সঙ্গে বসে কথাবার্তা কইতে পারবো না। অন্তত তিনি বাড়ি না আসা পর্যন্ত তুমি থাকো। তিনি 7টার মধ্যেই আসবেন। সন্তোষবাবু উত্তেজিত স্বরে বলিলেন, সে নরাধমকে আর এ বাড়িতে আসতে দেওয়া উচিত কি? আজ যে সে নেমন্ত্রিত, আজ তো আর তাকে তাড়িয়ে দিতে পারা যাবে না বাবা। তিনি আসুন, তার সঙ্গে পরামর্শ করে যা হয় করা যাবে। শেষে তো এ বিয়ে বন্ধ করতেই হবে। কিন্তু কাকিমা, আমি যে তার সঙ্গে বসে মন খুলে গল্পগুজব করতে পারি এমন তো মনে হয় না। হয়তো নিজেকে সামলাতে না পেরে কোনো রূঢ় কথা বলে ফেলব। ও প্রসঙ্গ তোমার তোলবার দরকার কি? না না, কোনো রূঢ় কথাবার্তা তার সঙ্গে করো না, সেটা অন্যায় হবে। তুমি তার কাছে বসে 2-4টে বরং অন্য কথাবার্তা কইতে থেকো। তোমার কাকা আসা মাত্র তোমার ছুটি। বলিয়া গৃহিণী কন্যার শয়নকক্ষের দিকে অগ্রসর হইলেন। সন্ধ্যার পর প্রকাশচন্দ্র শিমুলিয়ার ধুতি পরিয়া আদ্যির গিলা করা পাঞ্জাবির উপর রেশমি চাদরের বাহার দিয়া আসিয়া উপস্থিত হইল। ড্রয়িং রুমে প্রবেশ করিয়া দেখিল সন্তোষচন্দ্রবাবু বসিয়া গ্রন্থ পাঠ করিতেছেন। সন্তোষবাবু যে, নমস্কার বলিয়া প্রকাশ তাহাকে সম্মিতভাবে অভিবাদন করিল। সন্তোষবাবু দণ্ডায়মান হইয়া বলিলেন, আসুন আসুন। তাহার মুখভাব এবং কণ্ঠস্বর রাত্রিচর পক্ষীবিশেষের মতোই গম্ভীর। পুনরায় বসিয়া গ্রন্থে মনোনিবেশ করিলেন। প্রকাশ ইহার প্রকৃতি পূর্বাবধি অবগত ছিল। বলিল, অত পড়বেন না, চোখ খারাপ হয়ে যাবে। সন্তোষবাবু ভাবিলেন, অভ্যাগত নিকটে বসিয়া থাকিতে গ্রন্থ অধ্যয়ন করাটা ভদ্রতা হইতেছে না। কাকিমার অনুরোধ স্মরণ করিয়া যথাসাধ্য প্রসন্নতা অবলম্বন করিয়া বলিলেন, পার্কারের বই পড়ছিলাম, বড় ভালো বই। আপনি পড়েছেন? সন্তোষবাবুকে একটু রাগাইবার অভিপ্রায়ে নিরীহতার ভান করিয়া প্রকাশ বলিল, হ্যাঁ পড়েছি বই কি। গিলবার্ট পার্কারের প্রায় সমস্ত উপন্যাসই আমি পড়েছি। ওখানা কোন উপন্যাস? সন্তোষবাবু অন্তরে জ্বলিয়া বলিলেন, উপন্যাস? উপন্যাস কেন হবে? এ থিওডোর পার্কারের 10 সার্মনস, ধর্মগ্রন্থ। প্রকাশ বলিল, ও না, ও সব পড়িনি। সন্তোষবাবু আবার গ্রন্থে মনোনিবেশ করিলেন। ক্ষণ পরে আত্মসম্বরণ করিয়া বলিলেন, বিলেতে থাকতে সেখানকার ধর্মজীবনের দিকটা একটুও চর্চা করেছিলেন কি? পড়াশুনো নিয়েই ব্যস্ত, বোধহয় সময় পাননি। না, পড়াশুনো নিয়ে যে বিশেষ ব্যস্ত ছিলাম তা বলতে পারিনি। তবে মাঝে মাঝে গির্জায় গিয়েছি বটে, তাও প্রায় মেয়েদের এসকর্ট স্বরূপ। সন্তোষবাবু মনে মনে বলিলেন, রক্ষক স্বরূপ না ভক্ষক স্বরূপ? প্রকাশ্যে বলিলেন, লন্ডনে সোয়ালো স্ট্রিটে ভয়জি সাহেবের যে থিস্টিক চার্চ আছে, সেখানে কখনো গিয়েছিলেন কি? শুনেছি মাঝে মাঝে স্টফোর্ড ব্রুক সাহেব সেখানে এসে উপদেশ দেন। ব্রাহ্ম সমাজের সঙ্গে তাদের যথেষ্ট সহানুভূতি আছে। প্রকাশ ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, কোথায় বললেন? সোয়ালো স্ট্রিটে? সোয়ালো স্ট্রিট কোনখানটা বলুন দেখি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পিকাডিলিতে একটা সোয়ালো স্ট্রিট আছে বটে। প্যালেসে যেতে আসতে সে স্ট্রিটের মুখটা দেখতে পেতাম, ভিতরে কখনো ঢুকিনি। সন্তোষবাবু আশ্চর্য হইয়া বলিলেন, প্যালেসে যেতে আসতে? হ্যাঁ,
না না, রাজবাড়িতে নয়। রাজবাড়িতে আমার গতিবিধির সুযোগ ছিল না। প্যালেস হচ্ছে একটা মিউজিক হল, অর্থাৎ ভ্যারাইটি থিয়েটার আর কি। একবার একটা বড় মজা হয়েছিল। এক লর্ড বিশপের স্ত্রী সন্ধ্যাবেলা ট্রেন থেকে স্টেশনে নেমে ক্যাব নিয়ে কোচম্যানকে বলেছিলেন প্যালেস নিয়ে চলো। তিনি অবশ্য রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে যাবেন। ক্যাবই করেছে কি, তাকে সোজা একেবারে প্যালেস মিউজিক হলে নিয়ে গিয়ে উপস্থিত। মহিলাটি তো একেবারে বজ্রাহত, মূর্ছা যান আর কি। কেন বজ্রাহত কেন? প্রকাশ দুষ্টুমির হাসি হাসিয়া চক্ষু দুইটি মিটমিট করিয়া বলিল, মিউজিক হলটা একটু, ওর নাম কি, ইয়ে কি না, নট কোয়াইট দ্য প্রপার থিং ইউ নো। বলিয়া প্রকাশ হা হা করিয়া হাসিতে লাগিল। শুনিয়া সন্তোষবাবু অর্ধ বজ্রাহত হইলেন। ভাবিলেন, আমাদের যুবকেরা বিলাতে গিয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে বসে আছে দেখছি। সে স্থানে যেতেন তা আবার জাঁক করে বলছেন। কাকামশাই এখনো এলেন না, কতক্ষণ এই অকাল কুষ্মাণ্ডটার সঙ্গে বসে কথা কইবার কর্মভোগ আমায় করতে হবে জানি না। আমার অসহ্য হয়ে উঠছে যে। বাড়ির কাহাকেও এখনো পর্যন্ত না দেখিতে পাইয়া প্রকাশচন্দ্র একটু অধীর হইতেছিল। অন্য সময়ে সে যখন আসিত, প্রায় 10-15 মিনিট এক কক্ষে সুপ্রভাকে একাকিনী পাইত। পরে তাহার মা প্রভৃতি আসিতেন। প্রকাশ তাই ভাবিতেছিল, আজ ভালো এক আপদ আসিয়া জুটিয়াছে। পর্দার অন্তরালে ভিতর দিকে শব্দমাত্রে প্রকাশ চমকিয়া উঠিতেছিল। তাহার সতৃষ্ণ চক্ষু বারবার পর্দার পানে আকৃষ্ট হইতেছিল। কিয়ৎক্ষণ নীরব থাকিয়া সন্তোষবাবু বলিলেন, লন্ডনে আপনি কোথায় থাকতেন? আমি অ্যাডলেড রোড, হ্যামস্টেড। বাড়ি ভাড়া করেছিলেন? না, অত টাকা কোথা। তবে কি হোটেলে? হোটেলেও নয়, সে তো আরও ব্যয়সাধ্য। আমি রুমস নিয়েছিলাম, ল্যান্ডলেডির সঙ্গে বন্দোবস্ত আর কি। তা মেসের বাসার মতন বুঝি সেখানে শুধু পুরুষেরাই থাকে, না স্ত্রী লোকও থাকতে পায়? দুই। গরিব অবস্থার অনেক বিবাহিত ব্যক্তি যারা আলাদা বাড়ি ভাড়া করে খরচ কুলোতে পারে না, তারাও রুমস নিয়ে থাকে। একটি শোবার ঘর, একটি বসবার ঘর নিলে কাজ চলে যায়। আপনি কটি ঘর নিয়েছিলেন? 2টি, একটি শোবার, একটি বসবার। সন্তোষবাবু মনে মনে বলিলেন, একলা মানুষ 2টো ঘরের প্রয়োজন কি? শোবার ঘরে কি বসা যায় না? প্রকাশ্যে বলিলেন, বরাবরই কি হ্যামস্টেডে থাকতেন? না, প্রথম বছরখানেক প্রিন্সেস স্কোয়ারে রুমস নিয়ে থাকতাম। গ্রীষ্মের ছুটিতে প্যারিসে বেড়াতে গেলাম, সেখানে অনেক টাকা খরচ হলো। ফিরে এসে হ্যামস্টেডে যাই। ওদিকটা শহরতলি কিনা, খরচপত্র একটু সস্তা। সন্তোষবাবু স্বগত উক্তি করিলেন, প্রিন্সেস স্কোয়ারে থাকতেই বিবাহটা করা হয়েছিল। প্যারিসে গিয়ে হানিমুন, ফিরে এসে ব্যয় সংক্ষেপের প্রয়োজন হল। প্রকাশ্যে বলিলেন, থিয়েটারে প্রায় যেতেন বুঝি? প্রথম বছরখানে খুবই যেতাম। তারপর হ্যামস্টেডে গিয়ে ঘন ঘন যাওয়া আর হয়ে উঠল না। অনেকটা দূর কিনা, তবে মাঝে মাঝে কোনো ভালো নাটকের অভিনয় হলে যাওয়া যেত। সন্তোষবাবু মনে মনে বলিলেন, শুধু দূর বলে নয়, আগে 1খানা টিকিট কিনলেই হতো, এখন 2খানা করে লাগবে যে। এ তো আর নিরীহ বাঙালি মেয়ে নয় যে এক ধমক খেয়ে চুপ করে রান্নাঘরের কোণে বসে থাকবে আর স্বামী মশাই আমোদ করে বেড়াবেন। এ বিলাতি মেম সাহেব শক্ত ঘানি। প্রকাশ আর থাকিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, বাড়ির কাউকে দেখছি নে যে? কাকামশাই কাছারি থেকে কলকাতায় গেছেন, সেখানে কি একটা সভা আছে।
সুপ্রভা শুয়ে আছে, কাকিমাও বোধহয় তার কাছে। প্রকাশ শঙ্কিত হইয়া বলিল, সুপ্রভা শুয়ে আছেন কেন? তার কি অসুখ করেছে নাকি? না। তবে শুয়ে কেন? আমাকে জিজ্ঞেস করবেন না বলিয়া সন্তোষবাবু আবার গাম্ভীর্য অবলম্বন করিলেন। প্রকাশ কিছুই বুঝিয়া উঠিতে পারিল না। সুপ্রভা এমন অসময়ে শয়ন করিয়া, অথচ শারীরিক অসুস্থতার জন্য নহে, কারণ কি তাহাও সন্তোষবাবু বলিতে অসম্মত। এতদিন যাতায়াত করিতেছে, আর কখনো তো এমন হয় নাই। হইল কি? এমন সময়ে অঙ্গনে গাড়ির শব্দ হইল। সন্তোষবাবু বলিলেন, কাকামশাই এলেন বোধহয়। কাছারির বেশে অতুলবাবু আসিয়া প্রবেশ করিলেন। প্রকাশ যে, কতক্ষণ এলে? সন্তোষ এসেছ, বসো বসো ইত্যাদি প্রকার শিষ্ট সম্ভাষণ করিয়া অতুলবাবু প্রকাশের নিকট বসিলেন। সভাতে কি হইয়াছিল তাহারই গল্প করিতে লাগিলেন। সন্তোষবাবু ছুটি পাইয়া ভিতরে প্রবেশ করিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। সুপ্রভার শয়নকক্ষের সংলগ্ন একটি ক্ষুদ্র কামরা আছে। সেইটি তাহার নিজস্ব বসিবার ও পড়িবার ঘর। এই কক্ষে মিসেস রায় একটি সোফার প্রান্তভাগে বসিয়াছিলেন। সুপ্রভা তাহার কোলে মাথা দিয়া শয়ন করিয়াছিল। মা আদর করিয়া কন্যার গায়ে হাত বুলাইতেছিলেন। বিমি মেঝের কার্পেটের উপর চিন্তিতভাবে বসিয়া এক দৃষ্টে সুপ্রভার মুখের পানে চাহিয়াছিল। সুপ্রভা বলিতেছিল, আর এখানে এক দণ্ড তার মন টিকিতেছে না। কল্ল প্রভাতের গাড়িতেই সে হয় মুঙ্গের নয়তো মধুপুর চলিয়া যাইবে। মুঙ্গেরে তাহার দাদা এবং মধুপুরে তাহার পিসিমা আছেন। মা বলিতেছিলেন, উনি বাড়ি আসুন, পরে পরামর্শ করিয়া যা হয় করা যাইবে। এত উতলা হইলে চলিবে কেন? যে বিশ্বাসঘাতকতা করিয়াছে তাহার সঙ্গে বিবাহ হইল না, ইহাতে আর দুঃখ কি? বরং সময় থাকিতে যা নিতে পারা গিয়াছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। মা কন্যাকে যথাসাধ্য সান্ত্বনা দিতে চেষ্টা করিতেছিলেন, কিন্তু তথাপি কন্যার অশ্রুবর্ষণ কিছুতেই ক্ষান্ত হইতেছিল না। অঞ্চলাগ্র দিয়া তিনি কন্যার এবং নিজেরও অশ্রু মুছিয়া শেষ করিতে পারিতেছিলেন না। এমন সময়ে বাহিরে দাঁড়াইয়া সন্তোষবাবু বলিলেন, কাকিমা, আসতে পারি? সুপ্রভা উঠিয়া শয়নকক্ষে প্রবেশ করিয়া পর্দা টানিয়া দিল। সন্তোষবাবু প্রবেশ করিয়া বলিলেন, সুপ্রভা কেমন আছে? গৃহিণী বলিলেন, কাল সকালের গাড়িতেই ও মুঙ্গের কিংবা মধুপুর কোথাও চলে যেতে চায়। মুঙ্গের অপেক্ষা বরং মধুপুরেই পিসিমার কাছে পাঠিয়ে দাও। সেখানে পাহাড়, জঙ্গল, প্রাকৃতিক দৃশ্য দেখে ওর মন শান্ত হবে। এমন সময়ে অতুলবাবু আসিয়া বলিলেন, প্রকাশ তো ড্রয়িং রুমে বসে রয়েছে, তোমরা এখানে? সুপ্রভা কোথায়? গৃহিণী তখন স্বামীকে সকল কথা খুলিয়া বলিলেন, চিঠিখানিও দেখাইলেন। সব শুনিয়া অতুলবাবু হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন। দুই হাত দিয়া কপালটি টিপিয়া ধরিয়া চিন্তা করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে সন্তোষবাবুকে বলিলেন, প্রকাশকে এ কথা জিজ্ঞাসা করা হয়েছে? সন্তোষবাবু বলিলেন, না, স্পষ্ট জিজ্ঞাসা করিনি, তবে কথায় বার্তায় এমন সব বিষয় প্রকাশ পেয়েছে যাতে ওর সেখানে বিবাহ করাই সম্ভব বলে মনে হয়। বলিয়া কোন কোন কথা হইতে সন্তোষবাবু এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন তাহা বলিলেন।
অতুলবাবু দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, না না, ওকে সাপ সাপ জিজ্ঞাসা করতে হবে। এসব ঘোর প্যাঁচের কথার প্রয়োজন কি? আমি এখনই গিয়ে স্পষ্ট জিজ্ঞাসা করছি। চিঠিখানা দাও। বলিয়া অতুলবাবু দ্রুত পদে বাহির হইয়া গেলেন। সুপ্রভা নিজ শয়নকক্ষ হইতে সমস্ত কথাবার্তাই শুনিতে পাইতেছিল। উৎকর্ণ হইয়া পিতার ফিরিবার পদশব্দ প্রতীক্ষা করিতে লাগিল। 5 মিনিট পরে অতুলবাবু ফিরিয়া আসিলেন। বলিলেন, প্রকাশকে বিবাহের কথা জিজ্ঞেস করতে সে আকাশ থেকে পড়ল। বললে, গুড হেভেন্স, আমি বিলেতে বিবাহ করে এসেছি? নিশ্চয়ই না। ইট ইজ আ ভাইল ক্যালমনি। এটা একটা জঘন্য অপবাদ। কে বলেছে? আমি তখন তাকে চিঠিখানা দেখালাম। চিঠি পড়ে এসে হাসতে লাগলো। বললে, কি ভয়ানক! এ চিঠি থেকেই এত কাণ্ড হয়েছে। এ চিঠির অর্থ এই, বাড়ির গিন্নিরাই সেখানে সাধারণত ধোপা, মুদি, গোয়ালা, মাংস বিক্রেতা প্রভৃতির সঙ্গে যা কিছু করবার করে থাকেন। পুরুষরা ওসব দেখে না। তাই আমি যখন তাদের চিঠি লিখলাম যে একখানা রুমাল আসেনি, তখন তারা ধরে নিলেন যে বাড়ির গিন্নি ও চিঠি লিখে থাকবেন। গৃহিণী অতুলবাবুর মুখে সব শুনিয়া বলিলেন, তোমার বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না? আমি তো এতে অবিশ্বাসযোগ্য কিছুই দেখছি নে। ও আরো বললে, সম্প্রতি ওদের বন্ধু একজন নূতন ব্যারিস্টার তাদের বাড়ির মেয়েদের জন্য বেশ বিন্যাসের কতকগুলো জিনিসের মূল্য তালিকা চেয়ে বিলাতে এক দোকানে চিঠি লিখেছিল। তারা মূল্য তালিকায় ঠিকানা লিখে পাঠিয়েছিল মিস জেসি ঘোষ। সেই অবধি ওরা তাকে ঠাট্টা করে মিস ঘোষ বলে। এই সমস্ত কথা হইতেছে। এমন সময় প্রকাশ বাহিরে দাঁড়াইয়া বলিল, আসতে পারি? অতুলবাবু উঠিয়া গিয়া তাহাকে লইয়া আসিলেন। প্রকাশ বসিয়া মিসেস রায়কে লক্ষ্য করিয়া বলিল, আমি যা কৈফিয়ত দিয়েছি তাতেও যদি আপনার সন্তোষ না হয়, তাহলে আমি আমার নির্দোষিতার প্রমাণ দিতে পারি। গৃহিণী বলিলেন, কি প্রমাণ দেবে? আমি যদি বাস্তবিকই সেখানে বিবাহ করেছিলাম এমন হয়, তাহলে ওই চিঠির তারিখের পূর্বে এবং পরে প্রতি সপ্তাহে স্ত্রীলোকের উপযোগী অনেক কাপড়ও তো ধোপার বাড়ি গিয়েছিল। হ্যাঁ, সম্ভব। বিলাতে ধোপা নিযুক্ত হলে তারা একখানি ছোট বাঁধানো খাতা দেয়। প্রতি সোমবারে কাপড় ধুতে দেবার সময় সেই খাতার এক পৃষ্ঠায় কাপড়ের তালিকা লিখতে হয়। সেই খাতা আর গত সপ্তাহের প্রাপ্য টাকা ধোপার লোক এসে ময়লা কাপড়ের সঙ্গে নিয়ে যায়। আবার শুক্রবার সন্ধ্যাবেলা ধোয়া কাপড়ের সঙ্গে সেই খাতাখানি ফিরে আসে। তাতে তারা হিসেবও লিখে দেয়, যেমন প্রত্যেক শার্ট 4 পেনি, কলার 1 পেনি, রুমাল 8 পেনি ইত্যাদি। আমার চেম্বারে বিলাতের পুরানো কাগজপত্রের সঙ্গে আমার ওই ধোপার খাতাখানিও আছে। কাগজপত্র গোছাতে গোছাতে আজই সকালে সেখানে আমি দেখেছি। আমার গাড়ি প্রস্তুত। আমি যদি এখনই চেম্বার থেকে সে খাতাখানি এনে আপনাদের দেখাতে পারি যে তার পাতার পর পাতায় কোথাও স্ত্রীলোকের কাপড়ের কোনো নামগন্ধ নেই, তাহলে আপনাদের বিশ্বাস হবে তো? গৃহিণী স্বামীর মুখের পানে চাহিলেন। অতুলবাবু বলিলেন, প্রকাশ, তোমার কথায় আমাদের সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। অন্তত আমার তো হয়েছে। তোমার প্রতি যা সন্দেহ করা হয়েছিল তার জন্য আমরা বিশেষ লজ্জিত। তবু আমি বলি, তুমি সে খাতাখানি এনে সংশয়ের শেষ রেখা কারু মনে যদি থাকে মিটিয়ে দাও। গৃহিণী বলিলেন, আমারও মনে আর কোনো সংশয় নেই। খাতা এনে দেখানো আমার জন্য সম্পূর্ণ অনাবশ্যক। তবে যদি তুমি ইচ্ছা করো, এনে সুপ্রভাকে দেখাতে পারো।
বেশ, আমি চললাম বলিয়া প্রকাশ নিষ্ক্রান্ত হইল। অর্ধ ঘণ্টা পরে প্রকাশের গাড়ি ফিরিল। প্রকাশ খাতাখানি হাতে করিয়া 2-3টা করিয়া সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতে লাগিল। ড্রয়িং রুমে আসিয়া দেখিল তাহা জনশূন্য। বাহিরের অন্ধকারে খোলা বারান্দার কোণে কে যেন রহিয়াছে। প্রকাশ বাহিরে গিয়া দাঁড়াইল। কাহার চুল হইতে যেন একটা সৌরভ ভাসিয়া আসিতেছে। রেশমি কাপড়ের খসখস শব্দও যেন শোনা গেল। আরো কাছে সরিয়া গিয়া প্রকাশ চিনিতে পারিল। সুপ্রভা, তাহার কোলে বিমি। আরো কাছে গিয়া প্রকাশ ডাকিল, সুপ্রভা। মৃদুস্বরে উত্তর হইল, কেন? খাতা এনেছি, এই দেখো। সুপ্রভা খাতাখানি লইয়া ছুড়িয়া নিচে ফেলিয়া দিল। প্রকাশ ক্ষোভে ও অভিমানে বলিল, খাতা দেখতে চাও না? সন্দেহ মেটাতে চাও না? এই তোমার বিচার? সুপ্রভা তখন বিমিকে নামাইয়া দিয়া প্রকাশের কণ্ঠালিঙ্গন করিয়া তাহার বক্ষে মুখ লুকাইল। আপনারা শুনছিলেন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বিলাত ফেরতের বিপদ অবলম্বনে পত্র বিভ্রাট। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, সকল প্রিয়জনের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সামনে আসছে আরও নতুন চমক, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।